আজকে এডিনবার্গ স্কটল্যান্ডে আমাদের শেষ দিন। এবারে স্কটল্যান্ডের যাত্রায় আমরা স্কটল্যান্ডের রাজধানীতেই মেনলি থেকেছি। তো শেষ দিনটা কেমন কাটালাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এডিনবরাতে আজকে আমাদের লাস্ট ডে। তো খুবই মন খারাপ লাগছিল যে দেখতে দেখতে ট্যুরিস্ট টাইমটা একদম শেষ হয়ে আসলো। অল ক্লিয়ার। না, আমি এখানে ডিম অপচয় করবে না, তাই 2টা ডিম সিদ্ধ করে দিয়ে দিবে। আর এইদিকে পানি খাওয়াইতেছে, লাস্ট শেষ পানি। খাওয়া শেষ পানি। আসলে সময় এত দ্রুত যায়, সেটা চলে যাওয়ার পর আরো ভালো মতো বোঝা যায়। চেক আউট টাইম সকাল 10টায়, তাই আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে একদম এখন রেডি চেক আউটের জন্য। বাসা চেক আউট করার আগে পুরো বাসা ভালো করে চেক করে নিচ্ছি, যাতে কোনো জিনিস আমরা ফেলে না যাই। আর এয়ারবিএনবি তো আমাদের কাছ থেকে ক্লিনিং ফি নিয়েছে, তাই পুরো বাসা ক্লিন করার দায়িত্ব আমাদের না, বাট ইটস আ বেসিক সিভিক সেন্স, তাই আমরা একটু গোছগাছ করে দিয়ে যাচ্ছি। এটা একটা ভদ্রতা। চেক ইন যেভাবে করেছি আর চেক আউটটাও ঠিক সেমভাবেই করছি। এখন চাবিটা আমরা ওই লক বক্সে রেখে দেবো, ব্যাস চেক ইন কমপ্লিট। একদম কারেক্ট 10টার দিকে আমরা চেক আউট করেছি। এখন হচ্ছে বিদায় এডিনবরা স্কটল্যান্ড, বাট তার আগে আমরা সুন্দর 2টা জায়গা বেড়াতে যাবো আজকে। বাই। আমরা পিচ্চি কাচ্চা সহ গাড়িতে যাব, আর ভাইয়ারা যাবে হচ্ছে উবার করে। তো ওনাদের উবারটা আসলে দেন আমরা একসাথে রওনা হবো, এই জন্য ওয়েট করছি। ড্রাইভারের নাম কি? ওয়েদার তো আজকে সেই রকম সুন্দর, খুবই উইন্ডি, তাই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পাহাড়ে পর্বতে ওঠাটা একটু টাফ। দেখা যাক কি হয়। আমরা কিন্তু চলে আসলাম একটা অসাধারণ জায়গায়, ডিপ সি ওয়ার্ল্ড। সমুদ্রের নিচের এই রহস্যময় যে জগৎটা, মানে কাছ থেকে দেখার এই সুযোগটা একদমই মিস করতে চাইনি, তাই চলে আসলাম। এখানে এন্ট্রির জন্য আগে থেকে টিকিট কাটতে হয়। তো প্রথমে আমরা অনলাইনে টিকিট বুক করে নিয়েছি আজকে সকালবেলা। আর টিকিটের দাম আসলে একটু বেশি মনে হতে পারে, বাট একবার ভিতরে ঢুকলেই সারাদিনের অ্যাক্টিভিটি তো পুরোটাই সার্থক, যদিও আমরা সারাক্ষণ থাকার সময় পাইনি। ডিপসি ওয়ার্ল্ডের সবচেয়ে আকর্ষণীয় যে দিক, সেটা হচ্ছে বিশাল আন্ডার ওয়াটার টানেল। কিন্তু তার আগে আমরা ঘুরে ঘুরে দেখছি ছোট ছোট অ্যাকুয়ারিয়াম, যেখানে নানা রঙের মাছ, জেলিফিশ আর সমুদ্রের অন্যান্য আরও যেসব প্রাণী কখনোই দেখিনি বা দেখার সুযোগ হবেও বলে জানি না। সবগুলো মাছ এত রঙিন, এত সুন্দর, কিন্তু এই মাছটা দেখেন, একদম মনে হচ্ছে যেন রেগে আছে, আমাদেরকে এখনই খেয়ে ফেলবে। একদম কটমট করে তাকিয়ে আছে। এবার হচ্ছে মেইন আকর্ষণের পালা, আন্ডার ওয়াটার টানেল। এখানে মনে হচ্ছিল যেন আমি পুরো সমুদ্রের নিচে দাঁড়িয়ে আছি। চারদিকে শুধু পানি আর পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন শেপের শার্ক, স্টিংরে, আরও অনেক বিশাল সাইজের অনেক মাছ। এই যে দেখেন শার্ক, এরা এত কাছ দিয়ে চলে যায়, কিন্তু গ্লাসের কারণে তো আমরা পুরোপুরি নিরাপদ। তবে এদেরকে দেখে সত্যি গা ছমছম করে। বাচ্চাদের শার্ক দেখে চিল্লাচিল্লিতে কি বলবো, আর ওরা এত এক্সাইটেড। এই জায়গাটা শুধু বড়দের জন্য না, বাচ্চাদের জন্য অসাধারণ, স্পেশালি বাচ্চাদের জন্যই সবচেয়ে বেশি অসাধারণ। ওরা এখানকার বিভিন্ন ধরনের মাছ বা প্রাণী দেখে যেমন শিখছে, তারপরে অনেক এনজয়ও করছে। আর এখানে খুব কিউট ছোট্ট একটা বাচ্চাদের দল আসছে, ওদের মধ্যে একজনের বার্থডে, মরভিন। খুব সুন্দর করে কিন্তু এই ডিপসি ওয়ার্ল্ডের যারা নিয়ন্ত্রণে আছে, ওরা সুন্দর করে ওর নামটা লিখে রেখেছে, মানে ওকে স্পেশাল ফিল করানোর জন্য। খুব ভালো লাগছে ব্যাপারটা। টানেল থেকে বের হয়ে আমরা চলে আসছি আরেকটা মজার জায়গায়, ডিপসি ওয়ার্ল্ডের ভেতরেই। এটা হচ্ছে সিল ফিডিং এরিয়া। এখানে ট্রেনাররা সিলদেরকে খাওয়াচ্ছে, সিলগুলো একের পর এক মজার মজার বিভিন্ন ধরনের কসরত দেখাচ্ছে। আর মানে আমি কখনো এরকম কাছ থেকে না সিল দেখিনি, তো এবার আমার খুবই ভালো লাগছে। খুবই কিউট একটা ক্রিয়েচার। সিলদের বুদ্ধি আর ট্রেনারদের সাথে ওদের যে বোঝাপড়া, সত্যি অবাক করার মতো।
এখানে বাচ্চারা তো বটেই, আমরা বড়রাও কিন্তু অনেক মজা পাচ্ছিলাম। সিলদের এই কাণ্ড কারখানা দেখে একদম লাইভ দেখতে পারাটা আসলে বেশ রোমাঞ্চকর ছিল। এডিনবরাতে আমি আসলে বলবো যে এই ডিপসি ওয়ার্ল্ডে অবশ্যই আসবেন। এই শোটা বা এই জায়গাটা একদম মিস করবেন না। এখন আমরা চলে আসছি আরেকটা বিখ্যাত জায়গায়, ক্যালটন হিল। এটা হচ্ছে এডিনবরার অন্যতম জনপ্রিয় স্থান। ক্যালটন হিলে পৌঁছে একটা জিনিস টের পেলাম, সেটা হচ্ছে এখানে বাতাস অনেক তীব্র ছিল, প্রচুর উইন্ডে ছিল ওয়েদার। ঠান্ডা কেমন? অনেক অনেক একে তো প্রচণ্ড বাতাস, তার মধ্যে একদম মানে 1 বা 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল। ক্যালটন হিল থেকে নাকি এডিনবরা শহরের পুরো অন্যরকম একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়। এটার জন্যই কিন্তু এই বাতাসের মধ্যে 10 মিনিট হাইক করে উঠে গেলাম। উঠতে উঠতে আমার সব কিছু উড়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে যে না আমাকে এখন উড়ে নিয়ে যাবে। বাট এই ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পেরে সত্যি সব কষ্ট ভুলে গেছি। এই পাহাড় থেকে পুরো এডিনবরার অসাধারণ ভিউ দেখা যায়, দূরে ক্যাসেল, আরও অনেক সুন্দর সুন্দর কিছু মনিউমেন্ট আর সবুজ প্রকৃতি, মানে সব মিলিয়ে যেন একদম ছবির মতো। ক্যালটন হিল তো শুধু দৃশ্য উপভোগ করার জায়গা না, ছবিও তো তুলে রাখতে হবে স্মৃতি ধরে রাখার জন্য। কিন্তু বাতাসের কারণে ছবি তোলাটাও একটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। বাতাসের কারণে দাঁড়াতেই পারছিলাম না, আর আমরা কিন্তু একদম ইজে ছিলাম, একদম কিনারে ছিলাম, একটু এদিক ওদিক হলেই শেষ। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু চলে আসছি লাঞ্চ করতে পিৎজা হাটে। লাঞ্চ করে যে যার গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাব। আপু ভাইয়ারা চলে যাবে লন্ডন, আর আমরা চলে যাব লিভারপুল। যদিও লিভারপুল থেকে আগামীকালকেই আবার আমরা লন্ডন যাব। আমাদের সাথে আজকে 2জন ভাইয়াও কিন্তু যাবে লিভারপুল, দেন আমরা আগামীকালকে একসাথে লন্ডন যাব। এডিনবরা আসার আগে আমি দেখে এসেছিলাম এখানে কোথায় সবচেয়ে মজার আইসক্রিম পাওয়া যায়। বান অ্যান্ড স্কুপের আইসক্রিম, স্পেশালি ওদের পিস্তাচিও অ্যান্ড কোকোনাট আইসক্রিমটা নাকি অনেক মজা। তো এটা না খেয়ে আমি কেমনে যাই। তো একটু হাঁটাহাঁটিও করলাম আমি আমি কিন্তু একাই একটু রোমিং করতে আসছি সিটিটা। দেন হচ্ছে আইসক্রিমটা নিয়ে আবার গাড়ির দিকে চলে যাচ্ছি লিভারপুল যাওয়ার উদ্দেশ্যে। হেক্টিক লম্বা একটা জার্নি শেষ করে বাসায় চলে আসছি। এসে দেখি আমার গাছগুলো এখনও জীবিত। আসলে এখন শীতকাল, তো গাছগুলোতে আসলে অত বেশি পানিও দিতে হয় না, খুব ভালোই থাকে। আর আসার পর তো কি বলবো, মন একদম শান্তি, বাসাটাও পুরো গোছানো ঠিকঠাক করে যাওয়াতে মনটা একদম শান্তি হয়ে যায়। আর খাবার দাবার তো একদম রেডি। ইভেন যেদিন ভাইয়া ফিনল্যান্ড থেকে আসলেন ওদিন যে ভাত রান্না করেছিলাম তার পরের দিনই তো আমরা এডিনবরা চলে আসছি। তো ভাত অনেকটুকু রয়ে গিয়েছিল, ওটা ফ্রিজে রেখে গিয়েছি, বাট একটু পরিমাণটা কম, তাই আমি নতুন করে আবার ভাত বসিয়েছি। এটা হয়ে গেলে পুরান ভাতটা এটার সাথে একটু দিয়ে দিব আর কি নামানোর আগে, এতে বসা ভাত রান্নার মতো হয়ে যাবে। আর ভাতটা একদম আগের, মানে একদম মনে হবে যেন নতুন রান্না করেছি। আর আমি তো যাওয়ার আগে সব তরকারি একটু বেশি করে রান্না করেছি, যাতে এডিনবরা থেকে যখন লিভারপুল আসবো তখন যেন খেতে পারি। কারণ এখন রান্নাবান্না করতে হলে কিন্তু অনেক কষ্ট হয়ে যেত, কারণ শরীরে কোনো শক্তি নাই। ইভেন খাবারগুলো গরম করে খাওয়ার মতো এনার্জি পাচ্ছিলাম না। রান্নি করে আসার পর যখন দেখি এরকম ভর্তা, তারপর ডাল, সবজি, মুরগি, শুটকি ভুনা, ভাজি সব কিছু রেডি, তখন যে কি শান্তি লাগে সেটা বলার বাইরে। ভাগ্যিস আগে থেকে রান্না করে গেছিলাম। তো চাইলেই বাইরে থেকে অর্ডার করে এনে খাওয়া যায়, বাট যেহেতু রান্না করা ছিল কেন আবার বাইরে থেকে অর্ডার করবো, তাই না? আর যতটুকু বাসার খাবার খাওয়া যায় তাই হেলদি। যদিও আমরা বাইরে খেতে অনেক বেশি পছন্দ করি, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন।
আর এগুলো কি চিনতে পারছেন? এগুলা আমরা কিনেছিলাম এয়ারবিএনবিতে। তো যতটুকু ইউজ করেছি আর বাকিটুকু আমরা নিয়ে আসতে হইছে। কারণ নরিন আপুরা আসলে যেহেতু ট্রেনে ট্রাভেল করেছে, তো ওদের জন্য আসলে এত বেশি এগুলো আবার নিয়ে ক্যারি করাটা অসুবিধা। তাই এগুলো আমার রিজিকেই চলে আসছে। আর যেখানেই যাই আমার একটা ট্রাভেল সোভেনিয়ার তো লাগবেই। যদিও স্কটল্যান্ডের এই হাইল্যান্ড বা লকনেস এই জায়গাগুলোতে আমার যাওয়া হয় নাই এখনও। ইনশাল্লাহ ফিউচারে অবশ্যই আল্লাহ বাঁচিয়ে রাখলে। বাট স্কটল্যান্ডের একটা সোভেনিয়ার তো মাস্ট। পরোটা, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো যেহেতু ফ্রোজেন ফুড, তাই এগুলো আমার তেহারি রান্না করে নিয়ে যাওয়া বক্সে আমি করে নিয়ে আসছি। এতে পানি পড়ে কোনো কিছুই নষ্ট হয়নি, জিনিসটাও ফ্রেশ আছে। যাই হোক, সব গোছগাছ করে এখন ভাত খাওয়ার পালা। জার্নি করে এসে আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল এগুলো দিয়ে ভাত খাওয়ার যে একটা তৃপ্তি, এটা জাস্ট অন্য লেভেলের। যাই হোক, ভাত খেয়ে এখন লম্বা একটা ঘুম দেওয়ার পালা। ঘুম থেকে উঠে আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা। তো সবাইকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।